আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ব্যানার এবং হেডলাইন দেখে তো সবাই একটু অবাক হয়ে গেলেন না যে উপদেষ্টা ও সহযোগীদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। এটাই তো। তো এই বিষয়ে কথা বলার আগে বা বিষয়টা খোলাসা করার আগে বিএনপির যারা আছেন এই মুহূর্তে, আপনার ছাত্রদল, যুবদল, বিএনপির নেতা কর্মী যারা আছেন, তারা দেখেন আপনারা অনেক কিছুই করেছেন, আওয়ামী লীগের উপর অনেক নির্যাতন অত্যাচার করেছেন। সেই ক্ষেত্রে আপনাদেরও একটা ইয়ে আছে যে ভাই আওয়ামী লীগের 17 বছর করেছে তাই আমরা করেছি। সব ঠিক আছে, এটাতে আমি খুব একটা মাইন্ড করি নেই। তো আপনারা করেছেন, তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন, আপনারা যতটুকু না করেছেন তার চাইতে আপনাদেরকে পেছন থেকে ইন্ধন দিয়ে জামাত এনসিপি, মানে জামাত এবং এনসিপি এখানে কোনো পার্থক্য নেই, দুইটাই এক, দুইটাই একই সাপ একই বিষ। এরাই আপনাদের করিয়েছে, আর আপনাদেরকে এরা করিয়ে আপনারা যখন করতে গেছেন তখন পেছন থেকে আপনাদের ভিডিও ফুটেজগুলোই তুলে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে জামাত এনসিপির লোকেরাই। দিয়ে দেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে প্রচার চালিয়েছি, আমরা আপনাদের উপর খেপেছি। এছাড়া বট বাহিনীও আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদেরকে উৎসাহ দিয়ে আপনাদের দ্বারা করিয়ে ওইটা করে ফেসবুক পত্রিকা মত্রিকায় সয়লাভ করেছে। সেটার বদনামী হয়েছেন কারা? আপনারা। হ্যাঁ, দুই একটা কাজ যে আপনারা একেবারে নিজস্ব ইচ্ছায় করেননি তা না, তবে এটার সূত্রপাত এই জামাতি এবং এনসিপি আলাদাই করেছে এবং আপনারা সেখানে গিয়ে পড়েছেন। সুতরাং এই অবস্থায় এই মুহূর্তে, মানে গতকাল 13 তারিখ গেল, 13 তারিখ, আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ রোববার, সম্ভবত 16-17 তারিখ, তার মানে আপনাদের সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত বা জনাব তারেক রহমান শপথ নেওয়ার আগ পর্যন্ত, প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত এই সময়টায় কার্যত একরকম কোনো সরকারই নেই। হ্যাঁ, আপনারা তো বলতে হবে কেন ভাই ইন্ট্রিম আছে না? হ্যাঁ ভাই ইন্ট্রিম আছে। এটা কাহিনীটা হচ্ছে কি জানেন, আপনাদের একটা কথা স্মরণ করে দিই। 5 থেকে 9 তারিখ পর্যন্ত, 5ই আগস্ট 2024, 5ই আগস্ট থেকে 9 তারিখ পর্যন্ত যা কিছু করেছিল সমন্বয়করা, লুটপাট, চাঁদাবাজি, ধান্দাবাজি যা করেছিল, সেইটার জন্য বলেছে তখন কোনো সরকার ছিল না, সুতরাং এটা কোনো মামলা নাই, কিচ্ছু নাই, প্রমাণ নাই, সাক্ষী নাই, এই অবস্থা। এইটার দায় দায়িত্ব কেউ নেয়নি। ঠিক তেমনি এখন আপনারা শপথ নেওয়ার আগ পর্যন্ত যত যাই কিছুই ঘটবে তার দায় দায়িত্ব আপনাদের উপর বর্তমানে, এটা 100% গ্যারান্টি দিই, কারণ আপনাদের সরকারই না, সরকার তো ইউনুস। সুতরাং আপনারা বুঝেন। তাহলে আপনাদেরকে যারা আপনাদেরকে ডেকে বুকে ডেকে পেছনে ছুরি মারছে, তাদেরকে যে আজকে সারাদিন যেই কাজটা হয়েছে এর চেয়ে আরো দ্বিগুণ হওয়া উচিত। আর এইটাকেই আপনারা এবং আমি নিজে, আমি ব্যক্তিগত, আমি নিজে আমি বলছি যে এটা ছাত্র জনতা এবং প্রেশার গ্রুপ। এইটাতে আমি বিএনপির কোনো দোষ দেখি না, ছাত্র জনতা এবং প্রেশার গ্রুপে করছে। কারণ এই শব্দগুলো তো আমরা এই গত 18 মাসে শিখেছি না, এরা করছে, এটা আপনারা করছেন না। এই ব্যাপারে আমরা বলবো না যে এটা বিএনপি করেছে, না না না, এটা প্রেশার গ্রুপ। আবার একটা কথা দেখেন, এখানে অনেকগুলো বাড়ি জ্বালানো হচ্ছে বা নিজেদের নিজেদের মধ্যে গন্ডগোল করেও কিন্তু আপনাদের নাম পেঁচানো হচ্ছে। জামাতিরা নিজেদের বাড়িঘর নিজেরা জ্বালাইয়া আপনাদের নাম দিচ্ছে। সুতরাং এগুলো কিন্তু অ্যালার্মিং। সুতরাং এই সমন্বয়কদের এক একটাকে খুঁজে বাইর করেন। এগুলো আপনারা যদি মনে করেন যে এগুলো আপনাদের ভাই ব্রাদার, ভুল করবেন। এই ভাই ব্রাদার, এই গুপ্ত দল, এগুলোই একসময় আমাদেরকে খেয়েছিল। এই গুপ্তরাই একসময় বেরিয়ে আসছে। আবার এটা মনে করেন না যে সব গুপ্ত চেনা হয়ে গেছে, না। গত 18 মাসে সর্বোচ্চ 50%, সর্বোচ্চ 50% গুপ্তের চেহারা প্রকাশ পেয়েছে, বাকি 50% এখনো ভেতরেই রয়ে গেছে। আর আপনাদের জন্য যদি প্রয়োজন হয়, আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে এই পুলিশ প্রশাসনে কারা কারা জামাতি, কারা কারা বিএনপি, সেটার একটা লিস্ট দিয়েছিলাম। জামাতিগুলোর তো ঘেচাং ঘেচাং খাইবেন, আর বিএনপির গুলোর মধ্যে হয়তো আবার গুপ্ত শিবির আছে কিনা সেটাও দেখেন। আর এছাড়া জেলা প্রশাসকদের একটা তালিকা আমি 2-1 দিনের ভিতরে দিয়ে দিব, যেটা আপনারা হয়তো প্রকাশ করে দিতে পারবেন।
সেখানেও জামাত বিএনপি কারা কারা আছে এটা জেনে যাবেন, নো প্রবলেম, এটাও আপনারা জানবেন। এগুলোকে কিন্তু আপনারা আগামী 72 ঘন্টার ভিতরে সাইজ করে দিতে হবে। আর সাইজ করে দিলে সেটা হবে যে প্রেসার গ্রুপ। এবং আমার মনে হয় আপনার আওয়ামী লীগের যারা সমর্থক বা যারা আছে তারাও সবাই এই যে আমার মতোই বলবে এটা প্রেসার গ্রুপ, ইহা ছাত্র জনতা, ইহা প্রেসার গ্রুপ, ইহা বিএনপি নয়। কারণ ওরা যা করেছে তাদের পাপের প্রায়শ্চিত্ত হইতে হবে। আর এখন আসে এই উপদেষ্টা এবং সহযোগীদের দেশ থেকে নিষেধাজ্ঞা। তারেক রহমান সাহেব, আপনি যেই মাত্র ক্ষমতায় বসবেন আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেষ্টা, তাদের সহযোগী, সমন্বয়ক, এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে। হ্যাঁ, উপদেষ্টা পরিচয় 17-18 জন, কিছু সচিব, কিছু পুলিশের লোকজন আছে যারা ওই যে ভাড়া করে আইনা বসাইছিল, এগুলা হয়তো জেলে নিয়ে যাইতে গেলে আপনার একটু লজ্জা লাগতে পারে যে এদের এরা থাকার কারণে আমরা ক্ষমতায় এসেছি, লজ্জা লাগতে পারে, তাহলে এদেরকে আপনার জেলে নিন না। ওই যে এমপিদের জন্য ভবন তৈরি হয়েছিল নেম ফ্ল্যাট, নেম ফ্ল্যাটের কিছু জায়গা, কিছু রুম আপনি নিয়ে এইগুলার সবগুলার ওখানে ঢুকান, আগে এদের পরিবার সহ ঢুকান, ঢুকাইয়া দুর্নীতি দমন কমিশনকে বলেন সরাসরি যে 48 ঘন্টার ভেতরে এদের শ্বেতপত্র দিতে। এবং শ্বেতপত্র দিবে 48 ঘন্টা, যদি না পারে তাহলে আরো 48 ঘন্টা দিবেন, কিন্তু যতক্ষণ এই শ্বেতপত্র না বেরোবে এগুলারে ওই নেম প্লেটের ভিতরে আটকান। এবং প্রতিদিন একজন, দুইজন, তিনজন, যার যার শ্বেতপত্র, ওটা ওপেন ওপেন আপনার পত্রিকা এবং সাংবাদিক সম্মেলন করে একজনের নিয়োগ দেন যে তুমি বলতে থাকবা, নিরপেক্ষ তদন্ত করেন। এতে একটা লাভ হবে কি জানেন, এই যে আপনার বা আপনার দলের বিরুদ্ধে অতীতের যে দুর্নীতির কথা বলা হয়, এখনকার যে চাঁদাবাজির কথা বলা হয়, এগুলো সব মানুষ ভুলে যাবে। কারণ আপনি যদি এই একটা জায়গায় যদি এই খেলাটা দেখাইতে পারেন, আপনার জন্য হাজার গুণ লাভ। সুতরাং এদেরটা করেন। তার কারণ কি জানেন, গত 18 মাসে এরা যেই পরিমাণ দুর্নীতি করেছে, এটা পেপার পত্রিকাতে আসছে, বিভিন্ন টক শোতে বলছে যে বিগত আওয়ামী লীগ আমলের 100 বছর না, সেটা আপনাদের আমলেরটাও যদি হিসাব করে সব মিলিয়েও যা হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি 18 বছরে, এই 18 মাসে হয়ে গেছে। এবং এই 18 মাসে এরা যে দুর্নীতি করেছে এইটার জন্য আগে ধরেন। এবং এটা যদি না করতে পারেন আপনার জন্য বিপদ আছে। কারণ হচ্ছে এই যে যে চুক্তিগুলা, নন ডিসক্লোজার যে চুক্তিগুলা করে আসছেন ওনারা, এইটা এখন আপনার মানবেন, মানতে হবে। এই যখন পরিস্থিতি, তখন আপনি দেশের মানুষকে কিভাবে বুঝাবেন? এই যে আপনারা যখন বলবে যে ভাই গ্যাসের দাম বৃদ্ধি কেন, এই এলএনজি কার জামাইয়ের তৎপরতায় এই এলএনজির কাহিনী ঘটলো, কে কত টাকায়, আমাদের যেখানে বিমানের দরকার না, আপনি নিজেই জানেন যে লন্ডন থেকে যখন বিমানগুলো যায় তখন 50%-এর উপর সিট খালি থাকে, কিন্তু আমরা বিমানের টিকিট পাই না। টিকিটের দাম দেখানো হয় 3,000, 2,500, 2,000, টিকিট নাই, কিন্তু যাইতে খালি যায়। তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খালি যায়, মিডল ইস্ট ছাড়া। সুতরাং এই যে খালি যায়, এর ভিতরে আবার এতগুলো বিমান, কি কারণে, কি চুক্তিতে? এই যে বন্দর দিব, ওই দিব, সেই দিব, এগুলা বলতেছে, চুক্তি করে আসছে, এগুলো সবগুলোর দায় কিন্তু আপনার ঘাড়ে, প্রচন্ড দেনা আপনার ঘাড়ে। 18 মাসে যে ঋণ সরকার করেছে, এই সরকার যে ঋণ করেছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট, তাতে কি হয়েছে জানেন, এই ইন্ট্রিম গভর্নমেন্টের এই ঋণ পুরোটা আপনার ঘাড়ে। তারা 2বার টাকা ছাপিয়েছে, এরপরও তো ঋণের পর ঋণ নিয়েছে। সুতরাং এরা যতই 2, 4, 6 আপনাদের বুঝাক, ওইটা বুঝেন না। 7, 5, 14, 2 টিয়া 9, ওই হিসাব করছে এরা। এগুলো সবগুলার আটকা, এক টাকাও বাইরে যায়। এবং এর মধ্যে যে 3, 4 জন যারা সমন্বয়ক, যারা এমপি হয়েছে, তাদেরও আটকায় ফেলান, কোনো সমস্যা নাই। দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদের এই সমর্থন করে, আপনাদেরকে সমর্থন করবে, কথাটা মানেন, আপনাদের এই সমর্থন করবে। এদের সবগুলার আটকায়া প্রথমে তদন্ত করেন, আসলে প্রকৃত তদন্ত করেন, যে দুর্নীতি করে না তারে ছেড়ে দেন, আর যে বেটা করছে তারে আটকান, ঢুকান। কিসের নোবেল প্রাইজ আর কিসের ইয়ে, এই শফিক মফিক নোবেল, ইউনুস মিনুস যা আছে, লামিয়া মোর্শেদ ফোর্শেদ যা আছে, সবগুলো ঢুকান। এদের কার কত সম্পদ, এই যে রিজওয়ানা মহিলা ক্লাবের নাম দিয়া 2.5 কাঠার জমি দখল করছে, এগুলো সবগুলার ঢুকাই ফেলেন, সবগুলার আটকান। সুতরাং উপদেষ্টা ও সহযোগীদের এবং টোটাল সমন্বয়ক এবং যারা যারা সমন্বয়কদের সাথে ছিল, সবগুলারে ঘাটাঘাট আটকায়া ফেলান, আটকায়া এদের তদন্ত করেন,
কই পাইলো? এই যে হান্নান মাসুদ কোটি কোটি টাকা 18 মাসে কই পাইলো? জনাব তারেক রহমান, আপনি নিজেও জানেন যে কোন পৃথিবীর কোনো ব্যবসা দিয়া বা চাঁদাবাজি করেও আপনার ওই যে রাস্তাঘাটে যদি 10 টাকা 20 টাকা যারা চাঁদাবাজি করে তারাও এত টাকা মানে কত কোটি টাকা। কারণ আপনি জানেন যে ডিসি নিয়োগের 300 কোটি টাকার চেক জালিয়াতি, চেক, সেটাও আপনি জানেন। এটা সমন্বয়করা বিভিন্ন পর্যায়ে ডিসি, এসপি, পুলিশ, অমুক তমুক কোটি কোটি টাকা কামাইছে। তো সেই দায়ভার আপনি নিবেন কেন? আপনার দল নিবে কেন? যেহেতু আপনি 17 বছর বিদেশে এখানে ছিলেন, এখানে দেখছেন এমপিদেরও আটকায় ফেলায়, ওই রকম সবগুলার আটকায় ফেলান এবং এদের নিষেধাজ্ঞা দিবেন প্রথম কলম। শপথ নিয়ে 2 সেকেন্ড দেরি না করে স্ট্রেট অর্ডার দেন, এয়ারপোর্টে এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ না এদের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়। দুদকের তদন্তে যদি কেউ নিরপরাধ সাব্যস্ত হয় তাকে ছেড়ে দেন, তুমি যাও। যদি ইয়ে করতে না পারে ধরেন। আর ওইভাবে যদি না পারেন, বাংলাদেশে আরেকটা আইন আছে, আরেকটা আইন আছে না, যে আপনার ওই যে ইয়ে ছাড়া ধরা যায়, যে আপনার জীবনের প্রতি হুমকি আছে বিদায় পুলিশ আপনাকে কাস্টডিতে নিল, সেই আইনটাতে 54 না জানে 56 ধারায় বিশেষ ক্ষমতা আইন না কি জানে, ওই আইনে আগে আটকান, এরপরে তদন্ত করেন। তদন্ত করতে 15 থেকে 20 দিন লাগবে মিনিমাম, তদন্ত আগে ফাঁসাইতে, এরপরে তো বাকি তদন্ত। কিন্তু প্রত্যেকটা কাজ ওপেন ওপেন করবেন, মানে প্রতিদিনের কাহিনী প্রতিদিন বলবেন, প্রতিদিনের কাহিনী প্রতিদিন। প্রয়োজনে পত্রিকা, টিভি, সাংবাদিক সব নিয়ে এট এ টাইম অ্যাটাক করে করে দেখেন যে কার কোথায় কি ডিসপুট আছে, ধরে ফেলেন, দেখেন আপনি কই যান। গ্যারেন্টি দিচ্ছে যে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চেয়ে আরো 10 গুণ বাড়বে যদি আমার কথাগুলো শুনেন। জয় বাংলা। সরকার নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য আওয়ামী লীগ আমলে সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকে পাশ কাটাতে চান। আইনের পাশ কাটিয়ে বিকল্প হিসেবে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি কিংবা প্রধান নির্বাচন কমিশনার দিয়ে শপথ পড়াতে চান। আমাদের প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের সরকার চাইলেও কি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে সংসদের বাইরে রাখতে পারবেন? আমাদের বিশ্লেষণ হলো, বিকল্প পদ্ধতিতে সংসদ সদস্যদের শপথ পড়ানো যাবে, কিন্তু নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে কিভাবে? মানে শেষ পর্যন্ত কি তাদের যে কোনো একজনকে সংসদের বাইরে রাখা যাবে? সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সে সুযোগ নেই। নতুন সংসদে একদিনের জন্য আগের সংসদের স্পিকারকে ফেরাতেই হবে, না হলে 30 দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশনই শুরু করা যাবে না। প্রথম অধিবেশনে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকেই সভাপতিত্ব করতে হবে। অবশ্য এই ক্ষেত্রে বিকল্প একটি পদ্ধতি আছে, সেটি অবশ্য বাংলাদেশের আইনে নেই। আইন বিশেষজ্ঞরা মনে করেন, নতুন সংসদের জন্য আইনগত জটিলতা তৈরি করতে বিএনপি হয়তো শেষ পর্যন্ত স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে ফিরিয়ে আনবে। 2/3 বেশি আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এরই মধ্যে বিষয়টা সবারই জানা হয়ে গেছে। নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণাও হয়ে গেছে। ফলাফলের গেজেট প্রকাশ হলেই নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে এবং এর 3 দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছেন, তার মতে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ 18 ফেব্রুয়ারির পরে যাবে না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন, যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। ভোটের আগেই একটি প্রশ্ন তোলা হয়েছিল, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন? বিষয়টি ঘিরে সংসদ সচিবালয় উপযুক্ত ব্যক্তির খোঁজ করছে বলেও বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ পায়। শপথ কে পড়াবেন এই প্রশ্ন উঠছে কারণ নিয়ম অনুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার, কিন্তু 2024 সালের 5 আগস্টের পর থেকে তিনি কোথায় আছেন সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় না।
এরই মধ্যে 2024 সালের নভেম্বরে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের আবেদন করেছিলেন। পরে অবশ্য সে খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তাদের পাসপোর্টের আবেদন স্থগিত করা হয়েছিল। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে আছেন এবং তিনি এখনো পদত্যাগ করেননি। 2024 সালের 2রা সেপ্টেম্বর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সরকার তার পদত্যাগের গেজেট প্রকাশ করেছে। কিন্তু সংবিধানের 74-এর 3 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, সংসদ ভেঙে দেওয়া সত্ত্বেও স্পিকার তার পদে বহাল থাকেন যতক্ষণ না নতুন সংসদের প্রথম বৈঠকে তার উত্তরসূরি কার্যভার গ্রহণ করেন। এমনকি 74-এর 6 অনুচ্ছেদ অনুযায়ী যদি স্পিকার পদত্যাগ করেনও, তাও তিনি নতুন সংসদের প্রথম বৈঠকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হিসেবে থাকবেন। জানা গেছে, সংবিধানের এসব বিধান তুলে ধরে গত 28শে জানুয়ারি সংসদ সচিবালয়ে নবনির্বাচিত এমপিদের কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে ফাইল পাঠান। উপদেষ্টার সম্মতি পেলে এই সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদনের পর এই সারসংক্ষেপ রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে। রাষ্ট্রপতির সম্মতির পরিপ্রেক্ষিতে আদেশ জারি হবে। সংবিধানের 148-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। সংবিধানের এই নির্দেশনা মতে পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদায়ী স্পিকারের দায়িত্ব। এজন্য সংবিধানে 3 দিন সময় নির্ধারণ করা আছে। সরকার একাধিক সূত্রগুলো বলছে, আইন উপদেষ্টা সহ সরকারের কয়েকজন উপদেষ্টা চান না স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ পড়ান। আসিফ নজরুল যে বিষয়টি চান না সেটি 5ই ফেব্রুয়ারি সাংবাদিকদের ঘুরিয়ে ফিরিয়ে জানিয়েছেন। তবে যে ব্যাখ্যা তিনি দাঁড় করিয়েছেন সেটি ছিল সাংবিধানিক ধারার ভুল ব্যাখ্যা। আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ আর একজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগ করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম সুযোগ আছে বলে তিনি মনে করেন না। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো তিনি দুটো ভুল ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, স্পিকারের পদত্যাগ নিয়ে তিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু দুজনই এখনো নিজ নিজ পদে বহাল আছেন এবং পরবর্তী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তারা এই পদে থাকবেন। কেন আছেন সেটি বলা আছে সংবিধানের 74-এর 6 নম্বর অনুচ্ছেদে, যেটির কথা আগেই জানিয়েছি। আসিফ নজরুলের দ্বিতীয় ভুল ব্যাখ্যাটি হলো, তিনি দাবি করেছেন স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ তিনি দেখছেন না। আমাদের বিশ্লেষণ হলো, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তারা শপথ পাঠ করাতে পারবেন। স্পিকারের বিরুদ্ধে মামলা আছে একটি। জুলাই আন্দোলনে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল 2024 সালের 24শে আগস্ট। স্পিকার যদি এই মামলায় জামিন পান তাহলে তার শপথ পড়াতে কোনো সমস্যা নেই। আবার ডেপুটি স্পিকার আছেন কারাগারে, তার জন্য জামিনও দরকার নেই। সরকার যদি তাকে প্যারোলে মুক্তি দেন তাহলে তিনি সংসদে গিয়ে শপথ পড়াতে পারবেন। দর্শক, 2024 সালের 18 নভেম্বর আসিফ নজরুল স্পিকারের প্রশাসনিক দায়িত্ব পাওয়ার গেজেট প্রকাশ করেছিলেন। স্পিকারের পদকে শূন্য ঘোষণা করে সচিবালয়ের প্রশাসনিক কাজ চালাতে সরকার জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 জারি করেছিল। এভাবে স্পিকারের পদকে শূন্য করাটা ছিল অসাংবিধানিক একটি প্রক্রিয়া। কিন্তু প্রশাসনিক দায়িত্ব পেলেও সাংবিধানিক দায়িত্ব পেতে বেশ কিছু জটিলতা আছে। আসিফ নজরুলের দপ্তর থেকে জানানো হয়, সংবিধানের 148-এর 2 নম্বর অনুচ্ছেদটিতে বলা হয়েছে, স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। আর কার্যপ্রণালী বিধিতে বলা আছে, স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকলে রাষ্ট্রপতি মনোনীত যে কোনো ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতির দপ্তর প্রয়োগ করতে চায় সংবিধানের 148-এর 2 ক অনুচ্ছেদটি। তবে তার জন্য নতুন নির্বাচিত সাংসদদের শপথ নিতে 3 দিন দেরি হবে।
এই অনুচ্ছেদে বলা হয়েছে, গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। 5 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন। প্রশ্ন হলো, অধ্যাপক আসিফ নজরুল আইনের ভুল ব্যাখ্যা দিয়ে শপথ হয়তো পড়ানোর ব্যবস্থা করতে পারবেন, কিন্তু স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে ছাড়া কি নতুন সংসদ তার যাত্রা শুরু করতে পারবে? এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, স্পিকার কিংবা ডেপুটি স্পিকার ছাড়া নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে কিভাবে? সাধারণ নির্বাচনের পর গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার একটি বাধ্যবাধকতা সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদে বলা আছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন নির্বাচন কমিশন গেজেট আকারে প্রকাশ করবে, তখন থেকে এই সময়সীমার গণনা শুরু হবে। অধিবেশন আহ্বানের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে একটি জনবিজ্ঞপ্তি জারি করতে হয়, যেখানে সবার স্থান, তারিখ ও সময় নির্দিষ্ট থাকে। শপথ গ্রহণের পর সংসদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবেন তা নিয়ে কার্যপ্রণালীর বিধিতে স্পষ্ট নির্দেশনা রয়েছে। বলা আছে, নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে বিদায়ী সংসদের স্পিকারের সভাপতিত্বে। তিনি না থাকলে ওই সংসদের ডেপুটি স্পিকার নতুন সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। তাদের যে কোনো একজনের সভাপতি নতুন সংসদের স্পিকার নির্বাচন করা হবে। এরপর নবনির্বাচিত স্পিকার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে নতুন অধিবেশনে সভাপতির আসন নেবেন। তার সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশনে নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর 5 সদস্যের সভাপতি মণ্ডলের মনোনয়ন ও শোক প্রস্তাব শেষে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দিবেন। তার ভাষণের পর প্রথম দিনই সংসদ অধিবেশন মুলতবি রাখা হবে। নতুন সংসদ যখন প্রথম অধিবেশনে বসবে, তার আগে হরে দরে আইনি ব্যাখ্যা দেয়া আসিফ নজরুল কিংবা ইউনূসের সরকার ক্ষমতায় থাকবে না। বিশ্লেষকরা মনে করেন, নতুন সংসদের জন্য কোনো ধরনের অনাবশ্যক আইনি জটিলতা তৈরি করা ঠিক হবে না। সেক্ষেত্রে বিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার যে কোনো একজনকে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য 1 ঘন্টার জন্য হলেও লাগবে। তবে এক্ষেত্রে একটি নিয়ম কমনওয়েলথের কোনো কোনো দেশে অনুসরণ করা হয়, সেটি হলো স্পিকার প্রোটেমের ধারণা। এটি হলো, রাষ্ট্রপতি সংসদের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্যকে অস্থায়ী স্পিকার বা স্পিকার প্রোটেম হিসেবে নিয়োগ দিতে পারেন। এক্ষেত্রে নির্বাচনের পর নতুন স্পিকার কার্যভার গ্রহণ করলে অস্থায়ী সভাপতির দায়িত্ব শেষ হবে। তবে এটির বিধান বাংলাদেশের সংবিধানে না থাকায় আইনগত জটিলতা তৈরি হতে পারে। ভবিষ্যতে যে কোনো সময় আইনি চ্যালেঞ্জের মুখে পড়লে পুরো সংসদের প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে যাবে। কারণ স্পিকার প্রোটেমের ধারণা যেহেতু সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধিতে নেই, তাই এটি আইনের বাধার মুখে পড়ার আশঙ্কাই বেশি, এমন ধারণা আইন বিশেষজ্ঞদের। উচ্চ আদালতের রিট হলে এটি গড়াতে পারে অনেক দূর। আবার স্পিকার পদত্যাগের যে দাবি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, সেটি যদি সত্য প্রমাণিত না হয়, তাহলে আরো বড় ধরনের জটিলতায় পড়ে যেতে পারে নতুন সম্ভাব্য সংসদ। আইন বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই অন্তর্বর্তী সরকার সংবিধানের গণেশ উল্টিয়ে দেওয়ার কারণে ভবিষ্যতে নির্বাচিত সরকার বহু ধরনের আইনি জটিলতায় পড়বে। এমনকি ভবিষ্যতে যে কোনো সময় সেটি হতে পারে। আদালত থেকে দূর ভবিষ্যতে বহু কড়া নির্দেশ ও রায় আসতে পারে, তখন ফেঁসে যাবেন নির্বাচিত সংসদ সদস্যরাই। এমনিতেই দ্বাদশ সংসদের বিলুপ্তি ঘোষণা ঠিক প্রক্রিয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। ফলে প্রশ্ন উঠছে, ভবিষ্যৎ সংসদ সদস্যদের জন্য অনেকগুলো গর্ত কি আসিফ নজরুল ঘুরে দিয়ে যাচ্ছেন? এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ইউনূসের 2026-এর ত্রয়োদশ নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ, বা বাংলাদেশ কি পেল আমাদের বাংলাদেশ, আপনি আমি কি পেলাম? আমরা পেলাম আমাদের স্বাধীনতা বিরোধী 6 ভাবির পোলাকে এমপি হিসেবে পেলাম। আমরা পেলাম যে স্বাধীনতা ও মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হওয়া সেই সকল রাজাকার আল বদর আল শামস কুল শিরোমণিদের, পাকি হানাদারদের পুত্ররা এমপি হয়েছে। আমরা কি পেলাম? আমরা পেলাম চিঙ্কু বাম এমপি পেলাম। আমরা কি পেলাম? হাত পাংখার এমপি পেলাম।
কোন হাতপাংখা, যে হাতপাংখা এই দেশের নারী অধিকার, স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাস করে না। দুর্ভাগ্যবশত মৌলবী নম্বর 501 ফেল করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে এতগুলো ভোট কিভাবে পেল? এটা কি সম্ভব? এরা কিন্তু খিলাফত চায় আবার। তো খিলাফত চাওয়া মানে এরা চায় খিলাফত বাংলাদেশে। কিন্তু এগুলো কিন্তু আবার আমেরিকা সালের নির্বাচনে এই মুহূর্তে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুরা প্রচুর ভোট দিয়েছে এই বিএনপিকে, প্রচুর ভোট দিয়েছে। তারপর আসতে হলো। যেটা বলতেছিলাম, বাংলাদেশের নির্বাচন আমরা কি পেলাম? স্বাধীনতা বিরোধীদের চেহারা মুখোশগুলো আমাদের কাছে উন্মোচিত হলো। আমরা তাদের পেলাম আন্ডা বাচ্চা সহ। এটা ভালো হয়েছে। আমরা পেলাম ইউনূসের আ এই যে আমরা পেলাম টাঙ্গাইলের বাপ্পারাজের হেনাকে পেলাম। ঠিক আছে? আমরা পেলাম নয়া বন্দোবস্ত। আমরা পেলাম বাংলাদেশের অর্থনীতি কিভাবে ধ্বংস করেও ক্ষমতায় থাকা যায় সেটা পেলাম। আমরা একটা আদম ব্যাপারী পেলাম। নোবেল লরিয়েট এবং আ প্রধান নির্বাহীর কিভাবে আদম ব্যাপারী হয় আমরা সেটা পেলাম। আমরা এই নির্বাচনের মাধ্যমে পেলাম যে কিভাবে ৭২ এর ধ্বংস করা যায় সেটার আমরা ইতিহাস জানলাম, বুঝলাম, শিখলাম। আমরা এই নির্বাচনে আরেকটা জিনিস পেলাম, শিখতে পেলাম সেটা হলো যে কিভাবে সবচেয়ে শক্তিশালী দলকে সরে মাঠের বাইরে রেখে কিভাবে নিজেরাই প্রীতি ম্যাচ খেলে নিজেদের কাপ ঘরে নেওয়া যায় সেটা শিখলাম। ভবিষ্যতে এটা কাজে দিতে পারে। এর কাছ থেকে কিছু শিক্ষা নিতে হবে। মেক দ্য প্রবলেম অপরচুনিটিস একটা কথা আছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে এই কাজটা এখন করতে হবে। তারা এইভাবে, ঠিক এইভাবেই সব দলকে বাইরে রেখে ৩০০ আসনে ৩০০ টা এখন নিতে হবে। কেন নিতে হবে? তা তো বুঝতে পারলেন। যারা কোনোদিন মেম্বার হইতে পারবে না। আমরা আরেকটা জিনিস পেলাম, যারা মেম্বার হইতে পারে না, তাদের আমরা এমপি হিসেবে পেলাম। তাই না? আমরা এই নির্বাচনে অনেক কিছু শিখলাম, পেলাম, দেখতে পেলাম যে বাংলাদেশ একটি অন্ধকারের মধ্যে পড়ে গেল। এবং অন্ধকার থেকে আমাদের বের হয়ে আসতে হবে নিজেদের এবং দেশকেও বের করে আনতে হবে। সবাই ভালো থাকবেন। একটু পরে প্রবাস দর্পণে যাব। প্রবাস দর্পণ থেকে পরে আমার চ্যানেলে একসময় আসবো। হ্যাঁ, হুম। গতকাল আবার বাংলাদেশ নতুন হয়েছে এনে ৩ বার। ঠিকই বলছেন। বিএনপি কতদিন পর্যন্ত? আগামীতে ১ থেকে ৩ বছর সর্বোচ্চ। উম না ভাই, চুল আর হলো মেহেদি দিব না আমি ভাই। এমনিই থাকুক। তবে ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্যে। ফরিদ ভাইয়া হাকি, মিল্কি বিশ্বাস। কমরেড এই নির্বাচনকে ৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি নির্বাচনকে স্মরণ অবশ্যই। হ্যাঁ, ১৫ ফেব্রুয়ারি নির্বাচনকে স্মরণ করিয়ে দেব এবং আরেকটা ইতিহাস হবে। যাতে আপনি শীঘ্রই সুস্থ হয়ে যান। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কমরেড এখন যেমন ভোট দিতে যাননি তখনও ভোট আমরা করব না। ইয়েস, ভোট দরকার নাই। আমরা ডিক্লেয়ার দিব। আমরা বিপ্লবী সরকার ঘোষণা করব। আমরা এরকম ভোট যদি হইতে পারে বিপ্লবী সরকার আমরা গঠন করে ফেলব। কোনো সমস্যা নেই। ফরিদ ভাই সালাম। হ্যাঁ, সালাম আপনাকে। কি? মাইনুল ইসলাম। হুম। হ্যাঁ, তারপর ফরিদ ভাই আপনাকে অনেক ভালো লাগে, ভালোবাসা নেবেন। জি ফরিদ, ধন্যবাদ। কি? আকন্টেন মানবাধিকার কি? মানবিক মাইকেন। হ্যাঁ, শেখ হাসিনা কি আবার আসবে? কেন আসবে না ভাই? শেখ হাসিনা কেন আসবে না? ৫০১ তো পাস করেছে শুনেছিলাম। না, ৫০১ পাস করে নাই। আর এই মামুনুল পাস করে নাই। ঝর্ণার স্বামী পাস করে নাই। আঙ্কেল কাল রাতে এই মুহূর্তে কল দিয়েছিলাম আপনাকে। জি, কাল রাতে তো আমি অসুস্থ ছিলাম। দেখেন না, কোনো লাইভে যুক্ত হইনি। যাই হোক প্রিয় দর্শক, যেটা নিয়ে বলতেছিলাম আমরা কি পেলাম? আমরা কি পেলাম? আমরা পেলাম তথাকথিত উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ নামের একটা খিচুড়ি। যে খিচুড়ি খোদ বিএনপি জানে না এটা কি ফেরত। বিএনপি কি আওয়ামী লীগকে স্পেস দিবে? ভাই, রাজনীতিতে কেউ কাউকে স্পেস দেয় না, স্পেস নিতে হয়। কেউ কাউকে স্পেস দেয় না। ধন্যবাদ। কি? বাউল ভীষণ। জি, আপনি বলেছেন। দেখা যেখানে রাজাকার সরকার চালিয়েছে সেখানে তো কিছু আসন পেতে পারে। কারেক্ট। কিছু বেশি আসন হয়ে গেছে। কারেক্ট। ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে। যেন ঢাকা, ঢাকা কি যেন লিখেছেন? হ্যাঁ। ফরিদ ভাই, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি এই কে কিভাবে দেখবেন? বিএনপির এই জয়কে স্বাধীনতা বিরোধী জয় হিসেবে দেখব। সাম্রাজ্যবাদীদের জয় হিসেবে দেখব। গণমানুষের পরাজয় হিসেবে দেখব আমি। আ জমিদার নাতি সার্ভিস মলম। সার্ভিস মলম তো সূত্রাপাতা হয়ে গেছে। আপনার ভিডিও অপেক্ষায় থাকি। জি, নিউজ চ্যানেল। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনার লগে যোগাযোগ করার ইচ্ছা। জি, আমার এখানে আমি ভুলে গেছি এই নাম্বার যুক্ত করতে। আমি এখানে WhatsApp নাম্বার দেওয়া থাকবে।
এখানে পাবেন, আমি দিয়ে দিব। আপনার ভিডিও অপেক্ষায় থাকি প্রিয়গণ, ধন্যবাদ। ভাই আপনার, হ্যাঁ, গতকাল অনেক মিষ্টি, আমি অসুস্থ, এখনো অসুস্থ, কারণ আপনি না থাকলে লাইভ জোশ পাই না। জি ধন্যবাদ। আর যে শেখ ফরিদে ভক্ত, বিগ ফ্যান, ধন্যবাদ। আপনি সে ওর নামই দিয়েছেন শেখ ফরিদ ভক্ত, ধন্যবাদ আপনাকে। আপনি 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 আমার আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার প্রভু, আপনাকে যেন না, না, আমি কেউ কারো সৃষ্টিকর্তা না, এটা ঠিক না বলা।